শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো সুস্থ আছো। ক্লাসের শুরুতেই দুঃখ প্রকাশ করছি, গতকাল আমার ক্লাসটি নেওয়ার কথা ছিল। নেট এবং আমার ল্যাপটপের সমস্যার কারণে ক্লাসটা গতকাল নিতে পারি নাই। এজন্য সবার কাছেই দুঃখ প্রকাশ করছি। আজকে ক্লাসের শুরুতেই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এমডি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের জন্য ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের চ্যাপ্টার 7 এর রিকারশন অধ্যায় আলোচনা করব। আজকে এটি আমার নবম লেকচার। লেকচারের শুরুতেই আমরা কিছু বেসিক জিনিস একটু আলোচনা করি। আমরা যে কোনো একটা বড় সমস্যা সমাধান করার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাগুলিকে সমাধানের জন্য আমরা কিছু ছোট ছোট ভাগে অর্থাৎ ছোট ছোট মডিউলে বিভক্ত করি, যাদেরকে আমরা সাব প্রোগ্রাম বলে থাকি। এবং সেই প্রোগ্রামগুলো আমরা একটা ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করি এবং ধারাবাহিক সলভ করতে করতে এমন একটা অবস্থানে আসে, অর্থাৎ এমন ছোট অবস্থানে আসে যখন আর তাকে আর আমরা ভাঙতে পারি না, এবং সেটাকে আমরা বলি আসছে বেস কেস। যেমন আমি যদি একটা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম করি, আমরা ফ্যাক্টোরিয়াল যদি 5কে করতে চাই, ফ্যাক্টোরিয়াল 5-এ, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 করি, তারপরে 4, তারপর 3, 2, 1 এবং সর্বশেষে ফ্যাক্টোরিয়াল 0-র মান 1, এবং এরপরে আর ওইটাকে আমরা ছোট করতে পারি না। এই ফ্যাক্টোরিয়াল 0 = 1 এটাকে আমরা বলি বেস ক্লাস। এভাবে আমরা প্রবলেমগুলো সমাধান করি এবং যেভাবে ভাঙতে ভাঙতে আমরা ছোট প্রোগ্রামে দেয় অর্থাৎ বেস ক্লাসে চাই, আবার সেই জিনিসগুলোকে আবার ব্যাক ট্র্যাকিং করে আমরা প্রবলেমগুলো, বড় বড় প্রবলেমগুলো অনেক সময় সলিউশন করে থাকি। এই সলিউশনের প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে রিকারশন। তাহলে আমরা রিকারশন বলতে কি বোঝাই একটু সংজ্ঞাকারে যদি বলি, কোনো অ্যালগোরিদমের একটি অংশ যদি পূর্ণ চলতে থাকে তবে তাকে লুপ বলা হয়। কোনো অ্যালগোরিদমের একটি অংশ যদি বারবার চলতে থাকে তখন তাকে আমরা বলি লুপ। এটা আমরা সবাই জানি। রিকারশন হচ্ছে পুনঃ আবর্তিত একটি পদ্ধতি, তবে লুপ নয়। রিকারশনও এরকম একটা পুনঃ আবর্তিত একটা পদ্ধতি, তবে এটাকে আমরা লুপ বলি না। এটি মূলত একটা সাবরুটিন পদ্ধতি। এবং সাবরুটিন কি আমরা এর পরের স্লাইডে আলোচনা করব। এখানে একটা ফাংশন অন্য একটি ফাংশনকে যে কোনো সংখ্যকবার কল করতে পারে, আবার কোনো ফাংশন নিজেকেও কল করতে সক্ষম হয়। যে ফাংশন অর্থাৎ কোনো ফাংশন নিজেকে যখন কল করে তখন তাকে আমরা বলি রিকারসিভ ফাংশন, এবং এই প্রক্রিয়াকে বলি রিকারশন। তাহলে রিকারশন জিনিসটা কি? আমরা জানি যে একটি ফাংশন মানে ছোট ছোট প্রোগ্রাম বা সাব প্রোগ্রাম। এটা একটা ফাংশন আর একটা ফাংশনকে যে কোনো সংখ্যকবার কল করতে পারে। আবার কিছু এর মধ্যে কিছু ফাংশন হচ্ছে নিজেই কল করতে পারে। এই যে ফাংশন নিজেকে কল করতে পারে তখন তাকে আমরা বলি রিকারসিভ ফাংশন। আর এই প্রক্রিয়া বা মেথডকে আমরা বলি রিকারশন। একটি রিকারসিভ ফাংশন বা প্রসিডিওরে দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। নাম্বার 1, রিকারসিভ প্রসিডিওরের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে যার জন্য প্রসিডিওর নিজেকে কল করবে না। একে বলে বেস ক্রাইটেরিয়া। অর্থাৎ রিকারশন প্রক্রিয়ায় একটা ফাংশন এমন একটা ক্রাইটেরিয়া থাকতে হবে যখন সে আর নিজেকে কল করতে পারবে না, সেইটাকে বলা হচ্ছে বেস ক্রাইটেরিয়া। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিকারসিভ প্রসিডিওর প্রতিবার কল করার সময় একে অবশ্যই বেস ক্রাইটেরিয়ার কাছাকাছি মান সম্পন্ন হতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিকারসিভ প্রসিডিওর প্রতিবার কল করার সময় একে অবশ্যই বেস ক্রাইটেরিয়ার কাছাকাছি মান সম্পন্ন থাকতে হবে।
এই দুটো বৈশিষ্ট্য রিকারশন প্রক্রিয়ায় অবশ্যই থাকতে হবে। তাহলে এই রিকারসিভ ফাংশনের সুবিধা কি? রিকারসিভ ফাংশনের বেশ কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে জটিল ও বৃহৎ প্রোগ্রামের অ্যালগোরিদমকে সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করা সহজ হয়। ব্যবহারকারী সহজে প্রোগ্রাম সম্পর্কে ধারণা পেতে পারে। নির্দিষ্ট সংখ্যক অনুরূপ ধাপসমূহ বারবার লেখার অসুবিধা দূর হয় এবং কাজের গতি বৃদ্ধি পায়। এগুলো মোটামুটি একটি রিকারসিভ ফাংশনের সুবিধা। এগুলো সবই বইতে আছে, তারপরও আমি এখানে তোমাদের স্লাইডে দিয়ে দিছি। এত সুবিধার ভিতরেও অসুবিধা একটু আছে। সেটা কি? সাধারণ ব্যবহারকারী অর্থাৎ সাধারণ মানের যে প্রোগ্রামার যেনারা আছে তাদের অনেকের পক্ষে রিকারসিভ ফাংশন ব্যবহার অনেক কঠিন হয়ে পড়ে। এতে কখনো কখনো প্রোগ্রামের দ্রুততা কমিয়ে দেয়, অর্থাৎ প্রোগ্রামের স্পিড অনেক সময় কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে ফর কিংবা হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রামের দ্রুততা বেড়ে যায়। এবার আগে আমরা বলছিলাম সাবরুটিন কি, এবার সেই সাবরুটিনটা আমরা একটু আলোচনা করব। সাবরুটিন ফাংশনের ন্যায় সাবরুটিনও একটা সাব প্রোগ্রাম বা সাব অ্যালগোরিদম, অর্থাৎ একটা সাব প্রোগ্রাম বা সাব অ্যালগোরিদমকে আমরা সাবরুটিন বলে থাকি। সাবরুটিন মূলত এমন একটি প্রসিডিউর অ্যালগোরিদম যা মূল অ্যালগোরিদম বা অন্য কোনো সাব অ্যালগোরিদমের মান নির্ণয়ের জন্য ব্যবহার হয়ে থাকে। সাবরুটিন মূল অ্যালগোরিদম বা প্রোগ্রামের সাথে যুক্ত থেকে কাজ করলেও এগুলো প্রত্যেকটি একটি স্বাধীন ও পরিপূর্ণ প্রোগ্রাম মডিউল। আগেই বলছি সাবরুটিন এমন একটা প্রসিডিউর অ্যালগোরিদম যা মূল অ্যালগোরিদম বা সাব অ্যালগোরিদমের মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি যে কোনো সাব প্রোগ্রাম এগুলো কখনো মেইন প্রোগ্রাম ছাড়া এক্সিকিউট হইতে পারে না, কিন্তু সাবরুটিন এগুলো মূল অ্যালগোরিদম বা প্রোগ্রামের সাথে যুক্ত থেকে কাজ করলেও এগুলো প্রত্যেকটা একটা স্বাধীন, পরিপূর্ণ ও স্বাধীন প্রোগ্রাম মডিউল। সাবরুটিনকে মূল অ্যালগোরিদমের কোনো স্থান থেকে এক বা একাধিক বা প্রয়োজন অনুসারে কল করা যেতে পারে। কল করার পর সাবরুটিনটি মেইন প্রোগ্রামে এক্সিকিউট হয়ে থাকে। তোমরা এখানে দেখো আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করছি। সাবরুটিন মূল অ্যালগোরিদমের মান নির্ণয়ের জন্য ব্যবহার হয়ে থাকে এবং এটা মূল অ্যালগোরিদমের সাথে যুক্ত হয়ে কাজ করলেও এগুলো একটা স্বাধীন এবং পরিপূর্ণ স্বাধীন এবং সার্বভৌম প্রোগ্রাম মডিউল, এবং এটাকে মূল প্রোগ্রাম অনুসারে এক বা একাধিক বা প্রয়োজন অনুসারে যত সংখ্যক ইচ্ছা কল করা যায় এবং এটি মেইন প্রোগ্রামে এক্সিকিউট হয়ে থাকে। এবার আমরা জানি সাবরুটিনের সুবিধা কি কি। রিকারশনের মতো সাবরুটিনেও কিছু সুবিধা আছে। সাবরুটিন ব্যবহার করে কোনো জটিল ও দীর্ঘ প্রোগ্রামের অ্যালগোরিদমকে সহজে ও সুন্দরভাবে ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যায়। ছোট ছোট প্রোগ্রাম মডিউল আকারে থাকার কারণে ত্রুটি শনাক্তকরণ সহজ হয়। ব্যবহারকারী সহজ প্রোগ্রাম সম্পর্কে ধারণা পেতে পারে। নির্দিষ্ট সংখ্যক অনুরূপ ধাপসমূহ বারবার লেখার অসুবিধা দূর হয়। গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে সাবরুটিনের ব্যাপক ব্যবহার আছে। সময় অপচয় কম হয়, কাজের দ্রুততা বৃদ্ধি পায়। এখন সাবরুটিনে কিছু এত সুবিধার ভিতরেও কিছু অসুবিধা আছে। সাধারণ ব্যবহারকারীর পক্ষে সাবরুটিন ব্যবহার জটিল, প্রোগ্রামের দ্রুততা কমিয়ে দেয়। বিভিন্ন লুপ ব্যবহারে প্রোগ্রামের দ্রুততা বেড়ে যায়। অনেক সময় বিভিন্ন লুপ ব্যবহারের ফলে প্রোগ্রামের দ্রুততা বেড়ে যায়। এগুলো হচ্ছে আমাদের সাবরুটিনের অসুবিধা এবং সুবিধাসমূহ আমরা দেখলাম। এরপর আমরা কিছু উদাহরণে যাব, অর্থাৎ রিকারসিভ ফাংশনের। এখানে দেখো একটা ফাংশন, এই স্লাইডে দেখো একটা ফাংশন নিজেই নিজেকে কল করছে। যেমন এখানে লিখছি ফ্যাক্টোরিয়াল একটা ফাংশন যার ডাটা টাইপ ইন্টিজার।
প্যারামিটার n সংখ্যক অর্থাৎ একটা n সংখ্যক ফ্যাক্টোরিয়াল মান বের করার জন্য। এখানে দেখো ইফ n ইকুয়াল টু 0 তাহলে রিটার্ন 1। আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1 এবং ফ্যাক্টোরিয়াল n এর মান যখন 0 হবে তখন সে 1 রিটার্ন করবে। এইটাকে আমরা বলি বেস ক্লাস। যদি যতক্ষণ পর্যন্ত 0 না হবে তাহলে সে রিটার্ন করবে কি n ইনটু, দেখো এখানে বৃত্তকারে দেখানো হয়েছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। দেখো আমার প্রোগ্রামের ফাংশনের নামই ছিল ফ্যাক্টোরিয়াল, সেই ফ্যাক্টোরিয়াল জাস্ট এখানে প্যারামিটার n ছিল, এখানে n মাইনাস 1। কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। দেখো এটা একই টাইপের প্রোগ্রাম, সেই জন্য n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এটাকে আরো বিশদ আকারে আমরা দেখাইতে পারি। এখানে দেখো আমরা যে কোনো প্রোগ্রামের দুটো সলিউশন আছে, একটা ইটারেটিভ সলিউশন, একটা হচ্ছে রিকার্সিভ সলিউশন। দেখো আমি ফ্যাক্টোরিয়াল এখানে এক্সাম্পল হিসেবে ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 থেকে 1 পর্যন্ত গুণ হবে, গুণফল দেওয়া হবে, সেটা ফ্যাক্টোরিয়াল মান। এখানে ইটারেটিভ সলিউশনে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল এখানে 1, অথবা যদি n এর মান 0 হয় 1 হবে, অথবা n যদি 1 এর থেকে বড় হয় তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এভাবে n এর মান কমতে কমতে 1 পর্যন্ত গুণফল হবে। আর এইটাকেই, এই ইটারেটিভ সলিউশনকেই আমরা রিকার্সিভ সলিউশনে নিয়ে যেতে পারি। রিকার্সিভ সলিউশনে দেখো ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু, যদি n এর মান 0 হয় তাহলে 1, আর যদি n এর মান 1 থেকে বড় হয় তাহলে রিটার্ন করবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আগের ফাংশনের উদাহরণ হিসেবেই এইভাবেই দেখো দেখানো হয়েছে। এখন দেখো রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি ফ্যাক্টোরিয়াল 5। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কি হবে, ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4। তাহলে দ্বিতীয় স্টেপে দেখো ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু কি হবে, 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 মানে 3। এর পরের স্টেপে দেখো 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তারপর ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0। আমরা বেস ক্লাসে জানি ফ্যাক্টোরিয়াল 0 1। এখন এইটাকে যদি ব্যাক ট্র্যাকিং করি তাহলে এইটার মান 1 ইন্টু 1 মানে পরের স্টেপে 1, আবার দেখো 2 ইন্টু 1 মানে 2, এর পরের স্টেপে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, পরের স্টেপে 4 গুণ 6 ইকুয়াল টু 24, এবং ফাইনালি 5 ইন্টু 24 ইকুয়াল টু 120। দিস ইজ রিকার্সিভ প্রসিডিউর বা রিকার্সিভ মেথড। অর্থাৎ আমার ভাঙতে ভাঙতে যাবে, আবার এটাকে ব্যাক ট্র্যাকিং করতে করতে রেজাল্টটা আসবে। দিস ইজ রিকার্সিভ ফাংশন। রিকারশনটা কি, রিকারশন ওইটাকেই আমরা অ্যালগরিদম আকারে দেখাচ্ছি। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট n, ইফ n ইকুয়াল টু 0 দেন সেট ফ্যাক্ট ইকুয়াল টু 1 অ্যান্ড রিটার্ন। আমরা জানি বেস ক্রাইটেরিয়া n ইকুয়াল টু 0 হলে ফ্যাক্টোরিয়াল 1 হবে এবং সেটা রিটার্ন করবে। কল ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট কমা n মাইনাস 1। যেহেতু আমি এখানে দুইটা প্যারামিটার রাখছি ফ্যাক্ট এবং n, ফ্যাক্টের মধ্যে রেজাল্ট থাকবে, nটা হচ্ছে আমাদের ইনপুট। দেখো কল ফ্যাক্ট এসে দেখো এই স্টেপ 2 দেখো নিজেই ওই ফাংশনটাকে কল করছে। এরপরে সেট ফ্যাক্ট ইকুয়াল টু n ইন্টু ফ্যাক্ট, এবং এভাবে ব্যাক ট্র্যাকিং করে রেজাল্টটা আসবে এবং ফাইনালি এটাকে রিটার্ন করবে। আরেকটা উদাহরণ আমরা দেখাই। আরেকটা উদাহরণ হচ্ছে যে আমরা রিকারশনে এটাকে ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে দুইটা মেম্বার থাকে, অর্থাৎ দুইটা নাম্বার, একটা f0 এবং f1, f0 এবং f1। আমরা জানি ফিবোনাকি সিরিজটা হচ্ছে fn ইকুয়াল টু fn মাইনাস 1 প্লাস fn equal to fn minus 1 plus fn minus 1 plus fn minus 2। আমরা জানি
সেক্ষেত্রে এফ F0 এবং F1 এর মান অলওয়েজ 1, অর্থাৎ ফিবোনাকি সিরিজে F0 এবং F1 এর মান সর্বদা 1। এখন ফিবোনাকি সিরিজে বেস ক্রাইটেরিয়া কি হবে? F0 = 0 এবং F1 = 1। তাহলে সূত্রটা কি? Fn = Fn-1 প্লাস Fn-2। তাহলে এখানে যদি n এর মান 0 বসাই তাহলে F0 1 এবং F1 1, এইটুক তো আমরা আগেই জানি, এইটা আমাদের বেস ক্রাইটেরিয়া। তাহলে F2 যদি হয়, n এর মান যদি 2 হয়, তাহলে কত হবে? F1 প্লাস F0। আমরা জানি F1 এর মান 1 এবং F0 এর মান 0 = 1। একইভাবে দেখো এখানে F3 = কি? F2 প্লাস F1। F1 এর F2 এর মান আমরা আগে নিচে পাইছি কত? 1, এবং F1 এর বেস ক্রাইটেরিয়া থেকে F1 এর মান 1, অর্থাৎ 1 যোগ 1 = 2। এরপর যদি আমরা F4 বের করি, F4 = এই সূত্র অনুসারে কি হবে? F3 প্লাস F2। F3 এর মান আগের স্টেপ থেকে আমরা পাইছি 2, এবং F2 এর মান আগের স্টেপ থেকে পাইছি 1, তাহলে 2 যোগ 1 = 3। একইভাবে F5 এই সূত্র অনুসারে F4 প্লাস F3। F4 এর মান আগের স্টেপ থেকে পাইছি 3, এবং F3 এর মান আগের স্টেপ থেকে পাইছি 2, অর্থাৎ 3 যোগ 2 = 5। এবং F6 = F5 প্লাস F4। F5 এর মান আগের স্টেপ থেকে পেয়েছি 5, এবং F4 এর মান আগের স্টেপ থেকে পাইছি 3, তাহলে 5 প্লাস 3 = 8। এভাবেই আমরা ফিবোনাকি সিরিজের মান আমরা বের করতে পারি। এখন এটাকেই দেখি রিকার্সিভ প্রক্রিয়ায় কিভাবে ফিবোনাকি সিরিজের মান বের করে। খেয়াল করে দেখো, আবারও এখানে প্রত্যেকে আমরা একটু খেয়াল করি। এখানে বেস ক্রাইটেরিয়া মূল সূত্র আছে Fn = Fn-1 প্লাস Fn-2, অর্থাৎ এটাকেই যদি রিকার্সিভে Fn = Fn-1 প্লাস Fn-2, এবং এক্ষেত্রে F0 এবং F1 এর মান F0 0 এবং F1 এর মান হচ্ছে 1। এই অনুযায়ী আমরা ফিবোনাকি সিরিজের মান বের করার চেষ্টা করি। এখন দেখো এখানে F1 বেস ক্রাইটেরিয়া থেকে এবং F2, এভাবে আমরা দেখো তোমরা প্রত্যেকেই ক্লিয়ার আর হবে, এইভাবে আমরা এই ফাংশনের মান বের করি। এখন এটাকেই যদি আমরা অ্যালগরিদমে যদি আনি, আমি অ্যালগরিদমের নাম দিয়েছি ফিবোনাকি। ফিব এবং এন, ফিব প্যারামিটারটা, ফিবটাকে আমরা রেজাল্ট হিসেবে রাখছি, এনটাকে আছে যে কত এন এর মান আমরা একটা ইনপুট হিসেবে এন এর মান দিছি। যদি এন এর মান 0 অথবা এন এর মান 1 দিই, তাহলে আমি অ্যালগরিদমে সেট করছি ফিবের মান এন। যদি এখানে 0 হলে 0, 1 হলে 1, এবং সেটা রিটার্ন করবে। যদি এন এর মান এই দুইয়ের বেশি হয়, তাহলে এই ফাংশনটা কল করবে ফিবোনাকি ফিব এ, রেজাল্টে রাখবে ফিব এ এবং n-2। এরপরে স্টেপ 3 তে কল আবার ফিবোনাকি, সেটা হচ্ছে Fb(n-1), এবং রেজাল্ট হচ্ছে পরবর্তীকালে ফিব = এই এফ এ প্রথম দ্বিতীয় স্টেপের রেজাল্ট প্লাস তৃতীয় স্টেপের রেজাল্ট, এই দুটো মিলে আমার হচ্ছে ফিবের ভিতরে রেজাল্টটা থাকবে, এবং ফাইনালি এটাকে রিটার্ন করবে। আজকের অ্যালগরিদম, আজকের লেকচারটা আসলে খুবই সহজ, এবং প্রত্যেকে আশা করি এই দুটো যে উদাহরণ আমরা দেখালাম, এই দুটো উদাহরণ তোমরা ভালো করে দেখবে, এবং নিজেরা প্রোগ্রাম, পাইথন বা যে কোনো প্রোগ্রাম দিয়ে তোমরা এই দুটো রান করবে। রান করলে আরো ক্লিয়ার হবে, এবং আমার এই স্লাইডগুলো প্রত্যেকেই খুব ভালো করে দেখবা। আশা করি যদি পরীক্ষার কথা চিন্তা করো, তাহলে এই দুটা উদাহরণ থেকে যে কোনো একটা পরীক্ষায় পড়তে পারে, এবং আমার রিকারশন কি এবং রিকারশন ফাংশন, রিকারশনের সুবিধা অসুবিধা, সাবরুটিন কি, সাবরুটিনের সুবিধা অসুবিধা, অনেক সময় পরীক্ষায় পড়তে পারে সাবরুটিনের প্রয়োজনীয়তা কি, সেক্ষেত্রে তোমরা ফাংশন আর সাবরুটিনের সুবিধাটা লিখলেই চলবে। আমাদের লেকচার আর প্রায় শেষ। আমরা সামনের সপ্তাহে আমি চ্যাপ্টার 8 সার্চিং অলরাইট আলোচনা করব। তার সামনের সোমবার সকাল 10টায় প্রত্যেকের সাথে আশা করি জীবিত থাকলে দেখা হবে, এবং ক্লাস টাইমে
আমি যথারীতি ক্লাস নেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবে এবং যে যেখানে আছে সবাই এই কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই যতখানি পারো বাড়িতে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের লেকচার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।